আজ আমরা এমন একটা হাড়হিম করা অভিজ্ঞতার গভীরে যাব যেটা কিনা বাস্তব আর অবাস্তবের মাঝের যে একটা লাইন থাকে সেটা কি একদম মুছে দেয়। এটা একজনের নিজের মুখে বলা এক অশরীরী আতঙ্কের গল্প, একটা ছায়া শরীরকে ঘিরে। তো চলুন এই ভয়াবহ কাহিনীটা একটু একটু করে জানা যাক। শুধু এই একটা লাইনই কিন্তু আমাদের গল্পের নায়কের মনের অবস্থাটা পরিষ্কার করে দেয়। ভাবুন তো একবার, সে এমন একটা যন্ত্রণা ফিল করছে যেটা তার নিজের না, বরং এক মৃত মেয়ের জীবনের একদম শেষ মুহূর্তের আতঙ্ক। আর এই অনুভূতিটা দিয়েই যেন পুরো গল্পের অন্ধকার আর ব্যক্তিগত বিভীষিকার সুরটা বাধা হয়ে যায়। গল্পের শুরুটা কিন্তু খুব সাধারণ একটা জায়গা থেকে। নতুন চাকরি, অচেনা একটা শহর, আর তার উপর বাবার মৃত্যুর পর পুরো পরিবারের দায়িত্ব কাঁধে। এই সব কিছুর মধ্যে সে তখন শুধু টিকে থাকার জন্য লড়ছিল। আর এই লড়াইটাই তাকে ঠেলে দেয় একটা অন্ধকার পথের দিকে, এমন এক আশ্রয়ের খোঁজে যা আসলে আশ্রয় ছিল না, ছিল একটা ফাঁদ। তো বাড়িটার সামনে সে যখন প্রথমবার গিয়ে দাঁড়ালো, তখনই একটা অদ্ভুত অস্বস্তি হতে শুরু করল। ঠিক ভয় না, তার চেয়েও গভীর কিছু একটা। মনে হচ্ছিল বাড়িটা যেন ওকে চেনে, যেন ওরই জন্য অপেক্ষা করছিল। চারপাশের ওই কবরের মতো নিস্তব্ধতার মাঝেও ওর কেবলই মনে হচ্ছিল কোনো অদৃশ্য চোখ ওকে দেখছে। আর এই অনুভূতিটাই ছিল একদম ফাইনাল। ঘরের দরজাটা বন্ধ করার সাথে সাথেই ও বুঝতে পারল যে সে শুধু একটা ঘরে ঢোকেনি, না, সে আসলে এমন একটা বর্ডার পার করেছে যেখান থেকে ফেরা আর সম্ভব না। দরজার ওপারে ওর পুরনো জীবনটা যেন চিরদিনের মতো হারিয়ে গেল। প্রথম রাত, চারদিক অস্বাভাবিক রকমের চুপচাপ, এতটাই নিস্তব্ধ যে নিজের হার্টবিট পর্যন্ত কানে বাজছিল। আর ঠিক তখনই সেই ভুতুরে নীরবতাকে চিরে একটা অদ্ভুত শব্দ ভেসে এলো। এটাই ছিল ওর আসন্ন আতঙ্কের প্রথম ফিসফিসানি। শব্দটা কোনো সাধারণ আঁচড়ের মতো ছিল না, একদমই না। মনে হচ্ছিল কেউ যেন নখ দিয়ে নয়, বরং দরজার কাঠের ভেতর থেকে বেরোনোর জন্য মরিয়া হয়ে আঁচড়াচ্ছে। বুঝতে পারছেন? শব্দটা বাইরে থেকে আসছিল না, আসছিল দরজার ভেতর থেকে, যা পুরো ব্যাপারটাকে আরও কয়েক গুণ বেশি ভয়াবহ করে তুলল। ভয়ে ওর গলা একদম শুকিয়ে কাঠ, কাপা কাপা গলায়ও জিজ্ঞেস করল, কে? কিন্তু কোনো উত্তর নেই। শব্দটাও হঠাৎ করে থেমে গেল। এরপরও এক বুক ভয় আর দ্বিধা নিয়ে দরজার দিকে এগিয়ে গেল। জানতে চাইল এই নিঝুম রাতে কে ওর শান্তি ভাঙতে পারে। দরজা খুলে বাইরেটা দেখে ও একদম থমকে গেল। কেউ কোথাও নেই, চারদিক শুনশান। কিন্তু দরজাটা বন্ধ করার সাথে সাথেই ওর ঠিক ঘাড়ের পেছনে একটা বরফ শীতল ফিসফিসানি শোনা গেল। দরজা খুললি কেন? ও একটা ঝটকা দিয়ে ঘুরল, কিন্তু ঘরটা আগের মতোই, একদম খালি। পরের দিন ও নিজেকে বোঝানোর চেষ্টা করল যে না, এসব কিছু না, সবটাই ক্লান্তি আর মেন্টাল স্ট্রেসের ফল। কিন্তু ও তো জানত না, সেই রাতের ফিসফিসানিটা ছিল শুধু শুরু। আতঙ্কটা এবার আরও গভীরে, আরও পার্সোনাল লেভেলে নেমে এলো। এবার আর শুধু শব্দ নয়, ওর নিজের প্রতিবিম্ব আর ছায়ায় ওর কন্ট্রোলের বাইরে যেতে শুরু করল। আয়নার সামনে দাঁড়িয়ে ও একটা অদ্ভুত জিনিস খেয়াল করল। ওর রিফ্লেকশনটা ওর সাথে সাথে নড়ছে না। ও যখন হাত তুলছে, আয়নার ভেতরের প্রতিবিম্বটা এক মুহূর্ত পর হাত তুলছে। ফিজিক্সের সব নিয়ম ভেঙে দেওয়া এই দৃশ্যটা ওকে একদম নিশ্চিত করে দিল যে ওর জগতে সাংঘাতিক কিছু একটা গণ্ডগোল হয়ে গেছে। কিন্তু এর পরের ঘটনাটা ছিল আরও ভয়ঙ্কর। ও চেয়ারে বসে আছে, হঠাৎ দেওয়ালের দিকে তাকিয়ে দেখে ওর ছায়াটা দাঁড়িয়ে আছে। ভাবা যায়, ও বসে আছে কিন্তু ওর ছায়া দাঁড়িয়ে। ও একদম জমে গেল। ওর নিজের ছায়া, ওরই শরীরের একটা অংশ, এখন আর ওর কথা শুনছে না, ওটা এখন স্বাধীন। আর ঠিক তখনই ওর শারীরিক অস্তিত্বের উপর আক্রমণটা হলো। ছায়াটা ধীরে ধীরে দেওয়াল থেকে নেমে ওর দিকে এগিয়ে এলো আর ওর শরীরের সাথে মিশে গেল। ঠিক সেই মুহূর্তে ও ফিল করল যে ওর নিজের শরীরের ভেতরে অন্য কেউ ঢুকে পড়েছে। ওর সত্তা আর একা রইল না। ওই সত্তাটা শরীরে ঢোকার পর ও এমন সব ছবি আর স্মৃতি দেখতে শুরু করল যা ওর নিজের নয়। এই টুকরো টুকরো স্মৃতিগুলোই ওকে বাধ্য করল বাড়িটার অন্ধকার অতীত খুঁজে বের করতে। ও বুঝতে পারল এই সব আতঙ্কের পেছনে একটা ভয়ঙ্কর রহস্য লুকিয়ে আছে। কি দেখছিল? এক তরুণীর হাসি মুখ, তার অসম্ভব তীক্ষ্ণ চোখ, এক ঝলক লাল শাড়ি, আর তারপরে হঠাৎ করে দম বন্ধ করা একটা ভয় আর অসহ্য যন্ত্রণা। এই স্মৃতিগুলো ওকে মেয়েটির মৃত্যুর মুহূর্তটা একদম সরাসরি অনুভব করাচ্ছিল, যেন সেই ট্র্যাজেডিটা ওর নিজের বর্তমানের একটা অংশ হয়ে উঠেছে। খোঁজখবর করতে গিয়ে ও পাড়ার এক বয়স্ক লোকের কাছ থেকে জানতে পারল আসল ঘটনাটা। ওই বাড়িতে একসময় এক কাপল থাকত। মেয়েটা হঠাৎই মারা যায়, কেউ বলে সুইসাইড, আবার কেউ বলে খুন। আর ছেলেটাও, সে নাকি এখনও ওই বাড়িতেই আছে, অশরীরী হয়ে।
তো এবার ওর লড়াইটা শুরু হলো সরাসরি সেই অশুভ পুরুষ সত্তাটার সাথে। আয়নার দিকে তাকাতেই ও নিজের পেছনে তাকে দাঁড়িয়ে থাকতে দেখল। তার চোখে কোনো প্রাণ ছিল না, ছিল শুধু একটা ঠান্ডা শূন্যতা আর মুখে একটা বিভৎস হাসি। সেই সত্তাটা ওকে সরাসরি ওর উদ্দেশ্যটা জানিয়ে দিল। বলল, তুই আমার জায়গা নিয়েছিস, এবার তুই থাক, আমি বেরোব। মানেটা পরিষ্কার, ও আমাদের নায়কের শরীরটা দখল করে এই অভিশপ্ত বাড়ি থেকে চিরদিনের জন্য মুক্তি পেতে চায়। আর ঠিক সেই মুহূর্তে, যখন মনে হচ্ছিল সব আশা শেষ, ওর মাথার ভেতরে মেয়েটির গলার আওয়াজ ভেসে এলো। মেয়েটা ওকে বাঁচার জন্য একটা মরিয়া প্ল্যান বাতলে দিল। ঘরের সব আলো নিভিয়ে শুধু একটা মোমবাতি জ্বালাতে হবে। তারপর যে ছায়াটা দেরিতে নড়বে, ঠিক সেটার দিকেই জ্বলন্ত মোমবাতিটা ছুঁড়ে মারতে হবে। মোমবাতিটা ছোড়ার পর আগুন ছড়িয়ে পড়ল আর ও জ্ঞান হারালো। যখন জ্ঞান ফিরল, ও নিজেকে আবিষ্কার করল হসপিটালের বেডে। জানতে পারল বাড়িটা পুরে ছাই হয়ে গেছে। ওর মনে হলো, যাক, সে হয়তো অবশেষে মুক্ত। কিন্তু মুক্তি পাওয়াটা কি সত্যি এত সহজ? আর এখানেই গল্পের সবচেয়ে ভয়ঙ্কর টুইস্ট। ও মুক্ত হয়নি, একদমই না। আজও যখনই আলো কমে আসে, ও দেয়ালে ওর ছায়াটাকে দেখতে পায়। আর সেই ছায়াটা ওর নড়াচড়া করার 1 সেকেন্ড আগেই নড়ে ওঠে। সত্তাটা যায়নি, ওর ছায়ার সাথে মিশে আছে, শুধু অপেক্ষা করছে। গল্পটা শেষ হচ্ছে একটা আনসলভড হরর দিয়ে। ও জানে সত্যাটা শুধু অপেক্ষা করছে। ওর ভেতরের অন্ধকার যত বাড়বে, ওই জিনিসটা তত শক্তিশালী হবে। আর কোনো একদিন যখন ওটা আবার বেরোতে চাইবে, সেদিন আমাদের গল্পের নায়ক হয়তো আর থাকবে না। লড়াইটা আসলে এখনও শেষ হয়নি।